আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মৌলের পর্যায়ভিত্তিক ধর্মসমূহ নিয়ে। প্রথমে আমরা জানব মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম কি। যে ধর্মগুলো পর্যায় সারণীর একই গ্রুপ অথবা একই পর্যায় বরাবর পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ একই গ্রুপ বা একই পর্যায় বরাবর যে ধর্মগুলো বাড়তে থাকে অথবা কমতে থাকে, সে ধর্মগুলোকে বলা হয় মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। যেমন পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এই 6টি পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে নবম শ্রেণীর বইয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তাহলে বাকিগুলো বোঝা তার জন্য একদম সহজ। আর প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রেই এটাকে দুইভাবে ব্যাখ্যা করতে হবে, একটি হচ্ছে একই পর্যায়ের ক্ষেত্রে আর একটা হচ্ছে একই গ্রুপের ক্ষেত্রে। এখন আমি আলোচনা করব পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে। এটাতেও দুইটা ভাগে ভাগ করেছি, একই পর্যায়ের ক্ষেত্রে এবং একই গ্রুপের ক্ষেত্রে। এখন আমি তোমাদের সাথে দ্বিতীয় পর্যায়ের যে কোনো দুটি মৌল যেমন বোরন এবং কার্বন নিয়ে যদি ব্যাপারটা ব্যাখ্যা করি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। এর জন্য প্রথমে আমি বোরন এবং কার্বনের ইলেকট্রন বিন্যাস করে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি বোরনের স্তর বা পর্যায় কয়টা, দুইটা। যেমন 1s2 এটা হলো প্রথম পর্যায় আর 2s2 2p1 এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। আবার কার্বনের ক্ষেত্রে এটা হলো প্রথম পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। অর্থাৎ আমরা যদি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যেতে থাকি, অর্থাৎ এইভাবে যদি আমরা যেতে থাকি, তাহলে হচ্ছে স্তর সংখ্যা যেটা আছে, যেমন এখানে স্তর হলো দুইটা বা পর্যায় সংখ্যা যেটা আছে, সেটা কি হবে না, বাড়তে থাকবে না। কিন্তু এই সর্ববস্তু স্তর ইলেকট্রন কি হবে, একটা করে বাড়তে থাকবে। যেমন আমি যদি নাইট্রোজেন এবং অক্সিজেনের উদাহরণটাও দেখাই, যেমন নাইট্রোজেনে হচ্ছে 1s2 2s2 2p3, আর অক্সিজেনে হচ্ছে 1s2 2s2 2p4। নাইট্রোজেনের ক্ষেত্রেও লাস্টের স্তর কয়টা ইলেকট্রন আছে, 3 2 5টা আছে। আর অক্সিজেনের ক্ষেত্রে লাস্টের স্তর ইলেকট্রন আছে কয়টা, 6টা। অর্থাৎ বোরনের ক্ষেত্রে স্তর ছিল কয়টা, দুইটা, একটা দুইটা। কার্বনের স্তর ছিল একটা দুইটা। নাইট্রোজেনের স্তর কয়টা, একটা দুইটা। অক্সিজেনের স্তর হচ্ছে দুইটা। বাট ইলেকট্রন সংখ্যাটা কিভাবে হচ্ছে, লাস্টের স্তরে এটাতে ছিল 3টা, এটাতে হলো 4টা, এটাতে 5টা, এটাতে হচ্ছে 6টা। অর্থাৎ একই পর্যায়ে আমরা যদি বাম থেকে ডান দিকে যেতে থাকি তাহলে হচ্ছে স্তর সংখ্যা কি হবে না, স্তর সংখ্যা বা পর্যায় সংখ্যা বাড়বে না, একই থাকবে। বাট লাস্টের স্তর বা পর্যায়ে ইলেকট্রন সংখ্যা কি হবে, একটা করে বাড়তে থাকবে। এখন আমরা পঞ্চম অধ্যায় থেকে অলরেডি একটা জিনিস জেনে এসেছি যে একটা মৌলের মধ্যে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা স্বাভাবিক অবস্থায় কি থাকে, সেম থাকে। যেমন আমি যদি বোরন আর কার্বনেরটাই যদি দেখাই, যে বোরনে হচ্ছে প্রোটন সংখ্যা কয়টা, 5টা, এবং ইলেকট্রন সংখ্যা কয়টা, এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা। আবার যদি আমি কার্বনের ক্ষেত্রেও একইভাবে, কার্বনের প্রোটন সংখ্যা কয়টা, কার্বনের প্রোটন হচ্ছে 6টা এবং ইলেকট্রন হচ্ছে 6টা। আমরা ধরে নিলাম যে একটা প্রোটন একটা ইলেকট্রনকে কত বলে আকর্ষণ করে, 10 নিউটন বলে আকর্ষণ করে। তাহলে বোরনের ক্ষেত্রে এখানে আছে 5টা, তাহলে একটা যদি 10 করে তাহলে 5টার ক্ষেত্রে কত করবে, 5 10 50। তাহলে বোরনের ক্ষেত্রে আকর্ষণ বলের মান কত, 50 নিউটন, এটা আমরা ধরে নিলাম। আর কার্বনের ক্ষেত্রে তাহলে কয়টা হবে, একটার জন্য 10 হলে 6টার জন্য 6 10 60, তাহলে কার্বনে হবে হলো 60 নিউটন। এখন এই আকর্ষণ বলটা কোন দিকে হবে, বাইরের দিকে হবে নাকি ভিতরের দিকে হবে? অবশ্যই আকর্ষণ বলটা হবে কি, ভিতরের দিকে। এখন আমরা যদি এই ইলেকট্রনটা, মানে এখানে টোটাল ইলেকট্রন আছে কয়টা, 5টা, আবার টোটাল প্রোটন আছে কয়টা, 5টা। তাহলে 5টা ইলেকট্রন 5টা প্রোটনকে কোন দিকে আকর্ষণ করবে, অবশ্যই ভিতরের দিকে আকর্ষণ করবে। বোরনের ক্ষেত্রে আকর্ষণ বলের মান হচ্ছে 50, আর কার্বনের ক্ষেত্রে আকর্ষণ বলের মান কত, 60। তাইলে হচ্ছে যেহেতু কার্বনের ক্ষেত্রে আকর্ষণ বলের মান বেশি, এর জন্য কার্বনের যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধটা কি হবে, আস্তে আস্তে ছোট হয়ে আসবে। আর বোরনের যেহেতু আকর্ষণ বলের মানটা কম, এর জন্য বোরনের ব্যাসার্ধটা কি, কম ছোট হবে। অর্থাৎ বোরন এবং কার্বনের মধ্যে বোরনের আকারটা তুলনামূলকভাবে বড় হবে এবং কার্বনের আকারটা তুলনামূলকভাবে ছোট হবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার বা ব্যাসার্ধ কি হয়, ছোট হয়ে যায়। কারণ ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ বলটা কি হয়, বাম থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে কি হয়, বাড়তে থাকে। আর যদি আকর্ষণ বল বাড়ে তাহলে পরমাণুর আকারটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। এর জন্য একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়ে যায়, আর একই পর্যায়ে যদি আমরা ডান থেকে বামে আসি তাহলে পরমাণুর আকার কি হয়, বড় হয়। এই ছিল একই পর্যায়ের ক্ষেত্রে পরমাণুর আকার বা ব্যাসার্ধ নিয়ে আলোচনা।
এখন আমরা দেখব একই গ্রুপের ক্ষেত্রে পরমাণুর আকার বা ব্যাসার্ধ বাড়ে নাকি কমে। এর জন্য আমরা 1 নাম্বার গ্রুপের 2টা বা 3টা মৌল নিয়ে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন 1 নাম্বার গ্রুপে কি কি আছে? লিথিয়াম, তারপরে আছে হচ্ছে সোডিয়াম। আমরা আপাতত এই লিথিয়াম এবং সোডিয়াম নিয়ে ব্যাখ্যা করব। যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s1, আর সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s1। এখন এইটারও যদি আমরা ডায়াগ্রামটা আঁকাই, যেমন লিথিয়ামের ডায়াগ্রামটা কেমন হবে, এখানে স্তর কয়টা? একটা, দুইটা, তার মানে এখানে হচ্ছে আমরা 2টা স্তর আঁকাবো। আর সোডিয়ামের স্তর কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে স্তর হবে কয়টা? 3টা। এখন লিথিয়াম এবং সোডিয়ামের স্তরগুলোতে যদি আমরা আগের মতো ইলেকট্রন বসাই, তাহলে প্রথম স্তরে কয়টা বসবে? প্রথম স্তরে বসবে 2টা, দ্বিতীয় স্তরে হচ্ছে একটা। আর সোডিয়ামের ক্ষেত্রে প্রথম স্তরে বসবে 2টা, দ্বিতীয় স্তরে বসবে 8টা এবং তৃতীয় স্তরে বসবে হচ্ছে একটা। এখন যদি আমরা লিথিয়াম এবং সোডিয়ামের ডায়াগ্রামের দিকে ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো লিথিয়ামের হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ইলেকট্রন হচ্ছে একটা, অর্থাৎ এখানে স্তর হলো 2টা এবং লাস্টের স্তরে ইলেকট্রন হচ্ছে একটা। আর সোডিয়ামের হচ্ছে স্তর হচ্ছে 3টা এবং লাস্টের স্তরে ইলেকট্রন হচ্ছে একটা, অর্থাৎ দুইটারই লাস্টের স্তরে ইলেকট্রন সংখ্যা সমান, বাট এটার পর্যায় হচ্ছে একটা বেশি। যেমন লিথিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম আছে, তার মানে পটাশিয়ামেরটাও যদি দেখি, তাহলে পটাশিয়ামের পর্যায় হবে কয়টা? 4টা, এবং লাস্টের পর্যায়ে ইলেকট্রন থাকবে কয়টা? একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই গ্রুপে যতই উপর থেকে যদি নিচের দিকে আমরা যাই, তাহলে হচ্ছে স্তর সংখ্যা একটা করে বাড়তেছে, কিন্তু ওই স্তর ইলেকট্রন সংখ্যা কয়টা থাকতেছে? একটাই থাকতেছে। যেহেতু এখানে স্তর সংখ্যা বাড়তেছে, এর জন্য মৌলের আকারও বৃদ্ধি পাচ্ছে। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে তোমাদের মাথায়, যেহেতু এখানে আমরা দেখে আসছি যে ইলেকট্রন এবং প্রোটন পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ করলে এটা তো আরো ছোট হয়ে যাওয়ার কথা, বাট এখানে যে ঘটনাটা ঘটে, যেহেতু এখানে স্তরটা বৃদ্ধি পায়, তাহলে স্তরটা বৃদ্ধি পাওয়ার কারণে আমরা ধরে নিলাম যে এটা হলো এত বড় হয়ে গেছে। আবার ইলেকট্রন প্রোটন যদি আকর্ষণ করে, তাহলে এটা ছোট হয়ে যায়। সো সেই ক্ষেত্রে ছোট হওয়ার পরিমাণটা খুবই নগণ্য, অর্থাৎ জাস্ট অল্প একটু পরিমাণ ছোট হয়। বাট ওভারঅল যদি আমরা চিন্তা করি যে এর আকারটা স্তর সংখ্যা বাড়ার কারণে সেটা অনেক বড়, সেখান থেকে যদি একটু পরিমাণ ছোট হয়ে যায়, সো এর জন্য ওভারঅল যে মৌলটা, ওটার আকার ছোট হয়ে যায় না, অর্থাৎ উপরের মৌল থেকে নিচের মৌলের আকারটা ওভারঅল কি থাকে? বড়ই থাকে। এর জন্য একই গ্রুপে যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই, তাইলে হচ্ছে পরমাণু বা মৌলের আকারটা কি হয়? বাড়তে থাকে। আর একই পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যায়, তাহলে সেই ক্ষেত্রে পরমাণুর আকারটা কি হইতে থাকে? ছোট হইতে থাকে। এখন আলোচনা করব আয়নীকরণ শক্তি নিয়ে। প্রথমে আমরা জানবো আয়নীকরণ শক্তি কি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি কনসেপ্টটা ভালোভাবে বোঝার জন্য আমি এখানে একটি ডায়াগ্রামের সাহায্য নিয়েছি। সংজ্ঞায় কি বলছে যে কোনো মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে, অর্থাৎ এই সোডিয়াম পরমাণুর সর্ববহিঃস্থ স্তর থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করতে আমাদের যে পরিমাণ শক্তি লাগে, আর কোনো মৌল থেকে যদি আমরা একটা ইলেকট্রন অপসারণ করি, তাহলে সেটা কি আয়নে পরিণত হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি যে কোনো মৌলের সর্ববহিঃস্থ স্তর থেকে একটা ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে, সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আশা করছি আয়নীকরণ শক্তির বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আলোচনা করি একই পর্যায়ের ক্ষেত্রে এবং একই গ্রুপের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান কিভাবে বাড়ে অথবা কমে। সো আমরা অলরেডি জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কি হইতে থাকে? ছোট হতে থাকে। যেমন আমি যদি ওই আগের মতোই বোরন এবং কার্বনের এক্সাম্পলটা দেই, যে বোরনের আকারটা ধরলাম হচ্ছে এরকম, আর কার্বনের আকারটা ধরলাম হচ্ছে আমরা একটু ছোট, কারণ আমরা অলরেডি জানি যে বোরনের থেকে কার্বনের আকারটা কি হবে? ছোট হবে। এখন বোরনের সর্ববহিঃস্থ স্তরে আমরা কয়টা ইলেকট্রন দেখেছি? বোরনের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন ছিল হচ্ছে 3টা, আর কার্বনের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন ছিল কয়টা? 4টা। এখন আয়নীকরণ শক্তিতে কি বলছে যে সর্ববহিঃস্থ স্তর থেকে কয়টা ইলেকট্রন অপসারণ করতে হবে? একটা ইলেকট্রন অপসারণ করতে হবে। তাহলে আমরা অলরেডি জানি যে এই বোরনের ক্ষেত্রে আকর্ষণ বলের মানটা কি হবে? কম হবে নাকি বেশি হবে? বোরনের আকারটা যেহেতু বড়,
আর বড় হইলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে দূরত্বটা কি হয়ে যায়, বেড়ে যায়। আর যেহেতু দূরত্ব বেশি হলে আকর্ষণ বলের মানটা কি হয়, কম হয়। এর জন্য বোরনের ক্ষেত্রে আকর্ষণ বলের মানটা কি, কম। আর কার্বনের ক্ষেত্রে যেহেতু আকারটা ছোট মানে কি দূরত্বটা কম, আর দূরত্ব কম হলে কি হবে, আকর্ষণ বলের মানটা কি হবে, বেশি হবে। তাহলে আমরা যদি বোরনের ক্ষেত্রে চিন্তা করি যে এই ইলেকট্রনটাকে আমরা অপসারণ করব, তাহলে এই ক্ষেত্রে আমাদের অপসারণ করাটা তুলনামূলকভাবে সহজ হবে। আর কার্বনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে ইলেকট্রনটাকে অপসারণ করব, তাহলে আমাদের জন্য তুলনামূলকভাবে কঠিন হবে, কারণ এখানে আকর্ষণ বলটা বেশি। কার্বন সহজে ইলেকট্রনটাকে কি করতে চাইবে না, ছাড়তে চাইবে না। এর জন্য কার্বনের ক্ষেত্রে বেশি শক্তি লাগবে, আর বোরনের ক্ষেত্রে কি লাগবে, কম শক্তি লাগবে। এজন্য একই পর্যায়ে আমরা যদি বাম থেকে ডানে যেতে থাকি, তাহলে আয়নীকরণ শক্তির মানটা কি হয়, বাড়তে থাকে, কারণ আকারটা কি হইতে থাকে, ছোট হইতে থাকে। আর আকার ছোট হইলে আকর্ষণ বলের মানটা কি হয়, বেড়ে যায়। এর জন্য একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। এখন যদি আমরা একই গ্রুপের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে একই গ্রুপের ক্ষেত্রে আমরা কি জানি, উপর থেকে নিচের দিকে আসতে থাকলে আকারটা কি হয়, আকারটা হচ্ছে বাড়তে থাকে। এখন আকার যদি বাড়তে থাকে, তাহলে এই সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন এবং কেন্দ্রের মধ্যকার আকর্ষণ বলের মান কি বাড়ে নাকি কমে? যেহেতু আকারটা বেশি বা বড়, তার মানে দূরত্বটা বেশি, আর দূরত্ব বেশি মানে কি আকর্ষণটা কি কম হয়। তাহলে একই গ্রুপের ক্ষেত্রে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, ততই হচ্ছে আকারটা বাড়ে। আকার বাড়লে দূরত্ব বাড়ে, আর দূরত্ব বাড়া মানে কি আকর্ষণ বলের মানটা কি হয়, কমে যায়। এর জন্য এই সর্ববহিস্থ স্তর থেকে একটা ইলেকট্রন অপসারণ করা কি তুলনামূলকভাবে সহজ। উপরেরটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটার যেহেতু আকারটা ছোট, তার মানে এই সর্ববহিস্থ স্তর ইলেকট্রনের সাথে প্রোটনের, কেন্দ্রের প্রোটনের আকর্ষণ বলের মানটা কি বেশি। তাহলে এখান থেকে খুব ইজিলি একটা ইলেকট্রন সরায় নেওয়া যাবে না। এখান থেকে একটা ইলেকট্রন সরায় নিতে হলে তুলনামূলকভাবে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। বাট আমরা যদি পরের ডায়াগ্রামটা দেখি, যেখানের যেহেতু আকারটা বড় মানে দূরত্বটা কি বেশি, আর দূরত্ব বেশি মানে কেন্দ্রের প্রোটনের সাথে ইলেকট্রনের আকর্ষণ বলের মানটা কি তুলনামূলকভাবে কম। সেক্ষেত্রে এখান থেকে ইজিলি ইলেকট্রনটা কি করা যাবে, অপসারণ করে নেওয়া যাবে। সো ওভারঅল আমরা যদি বলি, একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসলে পরমাণুর আকারটা বাড়তে থাকে, আর পরমাণুর আকার বাড়ালে কি হয়, আকর্ষণ বলের মান কমে যায়। আর আকর্ষণ বলের মান কমে গেলে সেখান থেকে একটা ইলেকট্রন ইজিলি অপসারণ করে নেওয়া যাবে। এজন্য একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। এখানে আয়নীকরণ শক্তির মান একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হবে, বৃদ্ধি পাবে। আর একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে কি হবে, কমে যাবে। এই ছিল আয়নীকরণ শক্তির আলোচনা, আশা করছি বুঝতে পেরেছ। এখন আলোচনা করব ইলেকট্রন আসক্তি নিয়ে। ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি কনসেপ্টে একটা আর একটার বিপরীত। যেমন এখানে কি বলছে, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করে ঋণাত্মক আয়নে পরিণত করা হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটি হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এটা কি ছিল, যে একটি ইলেকট্রন হচ্ছে অপসারণ করতে, আর এখানে হচ্ছে কি বলছে, সংযুক্ত করতে। আর আমরা একটা জিনিস মনে রাখবো, যে ইলেকট্রন যদি অপসারণ করা হয় তাহলে সেটা কোন আয়নে পরিণত হবে, ধনাত্মক আয়নে পরিণত হবে। আর একটি ইলেকট্রন যদি সংযুক্ত করা হয় বা আনা হয়, সেটা কি আয়নে পরিণত হবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে। অর্থাৎ কেমিস্ট্রিতে হচ্ছে আমরা যদি কোনো কিছুকে প্লাস করি অর্থাৎ যুক্ত করি, তাহলে সেটাকে আমরা লিখবো হচ্ছে মাইনাস দ্বারা, ওই মৌলের উপর মাইনাস আকারে লিখবো। যেমন আমি যদি ক্লোরিনে একটা ইলেকট্রন যুক্ত করি, তাহলে ক্লোরিনকে কিভাবে লিখবো, ক্লোরিন মাইনাস। এটা দ্বারা বোঝাচ্ছে ক্লোরিন একটা ইলেকট্রন বেশি আছে। আবার যদি আমি কোথাও মাইনাস করি, তাহলে সেটাকে আমরা কি করব, প্লাস আকারে লিখবো। যেমন আমরা যদি সোডিয়ামে একটা ইলেকট্রন মাইনাস করে দেয়, অর্থাৎ একটা ইলেকট্রন সরাই দেয় বা অপসারণ করে দেয়, তাহলে সেটাকে আমরা কি আকারে লিখবো, সোডিয়াম প্লাস আকারে লিখবো। এটা একটু আলাদা করে মনে রাখবো যে কেমিস্ট্রিতে প্লাস মানে মাইনাস আর মাইনাস মানে প্লাস। তাহলে এখানে কি বলছে, যে একটা ইলেকট্রন সংযুক্ত করে কোন আয়নে পরিণত করা হলে, ঋণাত্মক আয়নে পরিণত করা হলে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাই হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি। অর্থাৎ আমরা ধরলাম যে এটা একটা মৌলের ডায়াগ্রাম। তাহলে এখানে কি করা হবে, সংযুক্ত করা হবে। ধরলাম এখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে কোথায় আনা হবে, এই সর্ববহিস্থ স্তরে আনা হবে বা এখানে সংযুক্ত করা হবে। তাহলে যেই পরিমাণ শক্তিটা লাগবে ওই শক্তিটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। আশা করছি ইলেকট্রন আসক্তির বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো এখন আমি আলোচনা করব একই পর্যায়ের ক্ষেত্রে এবং একই গ্রুপের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কেমন হবে, অর্থাৎ বাড়বে নাকি কমবে।
তো আগের মতোই আমরা বোরন এবং কার্বনের এই উদাহরণটা দিয়ে আলোচনা করব। এখন আমরা যদি বোরন এবং কার্বনের ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি, যে অলরেডি আমরা এটা আলোচনা করছি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হচ্ছে আকার ছোট হয়ে যায়। এর জন্য কার্বনের আকারটা হচ্ছে বোরনের থেকে কি হবে, ছোট হবে। এখন এই অবস্থায় আমরা যদি একটা ইলেকট্রন যদি এখানে স্থান দিতে যাই, তাহলে কি হবে? আমরা জানি যে একটা কম জায়গার মধ্যে যদি বেশি পরিমাণ লোককে রাখতে যাই, তাহলে সেখানে কি হবে? সেখানে সংঘর্ষের মানটা বেশি হবে, অর্থাৎ সেখানে ইজিলি রাখা যাবে না। যেমন একটা ছোট্ট রুমে যদি আমি 5 জন লোক রাখতে যাই, আর একটা বড় রুমে যদি আমি 5 জন লোক রাখতে যাই, তাহলে কোথায় 5 জন লোক রাখা সহজ হবে? অবশ্যই যেটার জায়গাটা বড় সেটাই। তাহলে যেহেতু কার্বনের আকারটা ছোট, তাহলে এই ছোট জায়গার মধ্যে যদি নতুন করে আর একটা ইলেকট্রন আনতে চাই, তাহলে এখানে শক্তির পরিমাণটা কি লাগবে? বেশি লাগবে। আর বোরনের আকারটা কি জানি আমরা? তুলনামূলকভাবে বড় জানি। তাহলে এই বড় একটা জায়গার মধ্যে যদি আমরা নতুন আর একটা ইলেকট্রন আনতে যাই, তাহলে এখানে তুলনামূলক শক্তির পরিমাণটা কি লাগবে? কম লাগবে। এর জন্য একই পর্যায়ে আমরা যদি বাম থেকে ডান দিকে যাই, তাহলে ইলেকট্রন আসক্তির মানটা কি হয়? ইলেকট্রন আসক্তির মানটা হচ্ছে বৃদ্ধি পায়। এখন আলোচনা করব একই গ্রুপের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান বাড়বে নাকি কমবে। ধরি একই গ্রুপ অবস্থিত যে কোনো দুটি মোলের ডায়াগ্রাম হচ্ছে এটা। আমরা জানি উপরের মোলের আকারটা কি হয়? ছোট হয়, আর নিচের মোলের আকারটা কি হয়? বড় হয়। কারণ একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে আসা যায়, আকার ততই কি হয়? বাড়তে থাকে। এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তাহলে এখন আমরা যদি বাইরে থেকে একটা ইলেকট্রন সংযুক্ত করতে যাই, ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হলো বি, তাহলে কোনটার ক্ষেত্রে বেশি পরিমাণ শক্তি নির্গত হবে? যেমন আমরা যদি এর ক্ষেত্রে চিন্তা করি, যেহেতু এটার আকার ছোট, তার মানে ছোট জায়গার মধ্যে যদি আমরা নতুন করে আরো একটা ইলেকট্রনকে আনতে যাই, তাহলে এখানে অবশ্যই শক্তির মানটা কি লাগবে? বেশি লাগবে। আর বি এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যেহেতু এর আকার অলরেডি বড়, তাহলে অনেক বড় একটা জায়গার মধ্যে নতুন আর একজনকে আনাটা কি হবে? তুলনামূলকভাবে সহজ হবে। অর্থাৎ এখানে শক্তির মানটা কি লাগবে? কম লাগবে। আর এখানে শক্তির মানটা কি লাগবে? বেশি লাগবে। অর্থাৎ একই গ্রুপে যদি আমি উপর থেকে নিচের দিকে আসতে থাকি, তাহলে হচ্ছে ইলেকট্রন শক্তির মান কমে যায়। কারণটা কি? ওই সিমিলারলি কারণটা হচ্ছে আকার। কারণ উপর থেকে নিচের দিকে আসলে আকারটা কি হয়? বাড়তে থাকে। আর আকারটা বেড়ে গেলে নতুন আর একটা ইলেকট্রনকে সেখানে স্থান দেওয়া তুলনামূলকভাবে সহজ। এর জন্য হচ্ছে ইলেকট্রন আসক্তির মানও কি হয়? কম হয়। তবে এর একটা ব্যতিক্রম আছে, যেমন 17 নম্বর গ্রুপের আমরা যদি ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিনের দিকে লক্ষ্য করি, তাহলে আমি যে লজিকটা বললাম সেই লজিক অনুযায়ী কার ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা? ফ্লোরিনের হচ্ছে ইলেকট্রন আসক্তির মানটা হচ্ছে বেশি হওয়ার কথা। বাট এটা হচ্ছে ভুল। সঠিক কোনটা হবে? সঠিক হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি, ফ্লোরিনের হচ্ছে কম। এর পিছনে যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে ইলেকট্রন মেঘের ঘনত্ব। আমরা ধরে নিলাম এবার হচ্ছে এ হলো ফ্লোরিন, আর বি কে ধরে নিলাম হচ্ছে ক্লোরিন। আমরা যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি, যে ফ্লোরিন স্তর কয়টা? ফ্লোরিন স্তর হচ্ছে 2টা। আর ক্লোরিন স্তর কয়টা? ক্লোরিন স্তর হচ্ছে 3টা। ফ্লোরিনের দ্বিতীয় স্তরে বা লাস্টের স্তরে ইলেকট্রন কয়টা আছে? 5 আর 2 7টা। আর ক্লোরিনের লাস্টের স্তরে কয়টা ইলেকট্রন আছে? এটাতে লাস্টের স্তরে ইলেকট্রন আছে 7টা। এখন ফ্লোরিনের দিকে যদি আমরা লক্ষ্য করি, ফ্লোরিনের স্তর হচ্ছে মাত্র 2টা, এবং এই লাস্টের স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। আবার ক্লোরিনের ক্ষেত্রে স্তর হচ্ছে 3টা, এবং লাস্টের স্তরে কয়টা আছে? 7টা আছে। আর আমরা জানি যে ফ্লোরিনের আকার ক্লোরিনের থেকে হচ্ছে অনেক ছোট। যেহেতু এর আকার ছোট এবং এই ছোট জায়গার মধ্যে 7টা ইলেকট্রন আছে, সো এটার ইলেকট্রন মেঘের ঘনত্ব বা ইলেকট্রনের যে ডেনসিটি সেটা হচ্ছে এখানে অনেক বেশি। এই অবস্থায় যদি আমরা নতুন করে আর একটা ইলেকট্রন আনতে যাই, তাহলে ইলেকট্রনের ঘর্ষণের মানটা কি হবে বা বিকর্ষণের মানটা কি হবে? অনেক বেশি হবে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। সো এই ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান যা হওয়ার কথা ছিল তার থেকে অনেকটা কমে যাবে। আর ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু এখানের জায়গাটা অনেক বড় বা আকারটা অনেক বড়, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে ইলেকট্রনের যে বিকর্ষণের মান সেটা হচ্ছে অনেক কম। সো এই ক্ষেত্রে এখানে আমাদের ইলেকট্রন আসক্তির মানটা বেড়ে যাবে, অর্থাৎ ফ্লোরিনের যা ছিল তা থেকে ক্লোরিনের মানটা কি হবে? বেশি হবে, কারণ এখানে ইলেকট্রন বেগের ঘনত্বটা তুলনামূলকভাবে কম, যার ফলে বিকর্ষণটা কম হবে। এই ছিল ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা। আশা করছি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আলোচনা করব আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। তোমাদের সুবিধার্থে আমি সংজ্ঞাটা এখানে আগে লিখে রেখেছি। সংজ্ঞাতে যদি আমরা খেয়াল করি, কি বলেছে? যে অণুতে বিদ্যমান পরমাণুদ্বয় তাদের বন্ধনে উপস্থিত ইলেকট্রন যুগলকে নিচের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। যেমন আমি একটা অণু নিলাম, ক্লোরিনের অণু,
তাহলে এই অণুটাকে যদি আমরা গাঠনিকভাবে দেখাই তাহলে ক্লোরিন বন্ড ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন পরমাণু উভয়, ক্লোরিন ক্লোরিন পরমাণু দুজনই একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে এই অণুটা গঠন করেছে। অর্থাৎ এই ইলেকট্রনের প্রতি এই ক্লোরিনের যতটুকু আকর্ষণ, আবার নিচের ইলেকট্রনের প্রতি এই ক্লোরিনেরও কি সেম আকর্ষণ। অর্থাৎ এইখানে এই ইলেকট্রন দ্বয়ের প্রতি দুইজনেরই আকর্ষণ বলের মানটা কি সমান, বাট সবসময় যে এরকম সমান হবে তা কিন্তু নয়। যেমন আর একটা এক্সাম্পল যদি আমরা দেখি HCl, এখানে H সিঙ্গেল বন্ড ক্লোরিন, আমরা জানি অলরেডি যে একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন থাকে। তাহলে নিয়ম অনুযায়ী যে এই দুইটা ইলেকট্রনের প্রতি এই হাইড্রোজেনের যতটুকু আকর্ষণ বা ক্ষমতা থাকার কথা, ক্লোরিনেরও কি থাকার কথা, সেম থাকার কথা। কিন্তু বাস্তবে এরকম হয় না। বাস্তবে কেমন হয়, যে এই ইলেকট্রন দ্বয় মাঝখানে থাকার কথা, ইলেকট্রন দ্বয় কেমন থাকার কথা, মাঝখানে, বাট বাস্তবে মাঝখানে না থেকে ইলেকট্রন দ্বয় হচ্ছে ক্লোরিনের দিকে হচ্ছে ঝুঁকে যায়। অর্থাৎ এই ইলেকট্রন দ্বয়কে ক্লোরিন নিজের দিকে বেশি আকর্ষণ করে। পরবর্তীতে চিত্রটা কেমন হয়ে যায়, চিত্রটা হয়ে যায় হচ্ছে এরকম। অর্থাৎ ইলেকট্রনগুলো এইদিকে হচ্ছে অবস্থান করে, এইদিকে অবস্থান করে না। এর জন্য ক্লোরিনটা কি হয়, আংশিকভাবে ঋণাত্মক হয়ে যায়, আর হাইড্রোজেনটা কি হয়ে যায়, আংশিকভাবে ধনাত্মক হয়ে যায়। অর্থাৎ কোনো একটা অণুতে যে ইলেকট্রন দ্বয় থাকে সেই ইলেকট্রন দ্বয়কে কোনো একটা পরমাণু কর্তৃক বেশি আকর্ষণ করাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। যেমন আমি যদি একটা সিম্পল আর একটা এক্সাম্পল দিই, ধরি এ এবং বি দুইজন হচ্ছে একটা বিজনেস শেয়ার করলে দিচ্ছে হচ্ছে 1,00,000 টাকা, দিল 1,00,000 টাকা। তাহলে বিজনেসের প্রতি এ এবং বি দুজনেরই কি সমান অধিকার থাকার কথা। বাট এখন বি যদি বেশি প্রভাবশালী হয় তাহলে এই টাকার উপরে কার প্রভাবটা বেশি হবে, বি এর প্রভাবটা বেশি হবে। সেই ক্ষেত্রে টাকাটা কার কাছাকাছি থাকবে, বি এর কাছাকাছি থাকবে, অর্থাৎ সে এটাকে কাছে নিয়ে নিবে। সো এই কনসেপ্টটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির মতো বাম থেকে যদি একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, বৃদ্ধি পায়। আবার উপর থেকে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে কি হয়, হ্রাস পায় বা কমে যায়। ফাইনালি আমরা আলোচনা করব ধাতব ও অধাতব ধর্ম নিয়ে। আমরা যদি পর্যায় সারণীর দিকে একটু ভালো করে লক্ষ্য করি তাহলে পর্যায় সারণীর বামের যে মৌলগুলো সেগুলো হচ্ছে ধাতু হয়, আর ডানের মৌলগুলো হচ্ছে অধাতু হয়। ধাতুগুলো সাধারণত এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর অধাতুগুলো এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এখন পর্যায় সারণীর যদি আমি বাম থেকে ডান দিকে যাই একই পর্যায়ে, তাহলে হচ্ছে মৌলের যে ধাতব ধর্মটা থাকে সেটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, আর অধাতব ধর্মটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। সো এই ছিল আমাদের মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা। আশা করছি সকলে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।